শুভেচ্ছা। মাছরাঙ্গা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর এ.কে.এম. আবু মোত্তালেব। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা ব্রেস্ট ক্যান্সার সচেতনতা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS-এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমাদের টেলিফোন এবং SMS করতে অনুষ্ঠান চলাকালে করলে দেখানো নাম্বার এবং নিয়মগুলি লক্ষ্য করুন। এই অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/মাছরাঙ্গা টেলিভিশনে। দর্শক, স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার অনুষ্ঠানটি পরবর্তীতে মোবাইল ফোনে শুনতে গ্রামীণ ফোন, এয়ারটেল কিংবা বাংলা লিঙ্ক নাম্বার থেকে ডায়াল করুন 16239 এই নাম্বারে। ব্রেস্ট ক্যান্সার সচেতনতা সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের অনকোলজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডাক্তার অরুণাংশু দাস, প্রফেসর কনসালটেন্ট রাজেশ বালাকৃষ্ণন এবং অ্যাসোসিয়েট কনসালটেন্ট জেনারেল সার্জারি ডাক্তার তন্নি তরফদার। ধন্যবাদ আপনাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। প্রথমেই যদি আমি ডাক্তার তন্নি তরফদারের কাছে জিজ্ঞেস করতে চাই যে আসলে এই ব্রেস্ট ক্যান্সারের রোগীরা সাধারণত ডাক্তারের কাছে কি কি উপসর্গগুলি নিয়ে আসে? ধন্যবাদ ডক্টর মোতালেব আপনাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রোগীরা আসতেছে ব্রেস্টে চাকা নিয়ে। এই চাকাগুলো সাধারণত হয় গোলাকার, অনিয়মিত, শক্ত এবং আমরা বলি যে র্যাপিডলি গ্রোয়িং, অতি দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই চাকাগুলো সাধারণত ব্যথাহীন থাকে, এগুলোতে কোনো ব্যথা থাকে না। এখানে একটু বলে রাখা প্রয়োজন যে আমরা অনেক রোগী দেখে থাকি যারা এসে বলে যে পিরিয়ডের আগে আগে ব্রেস্টে চাকা চাকা অনুভব হওয়া এবং ব্যথা হওয়া, এবং পিরিয়ড পরবর্তী সময়ে দেখা যায় যে চাকা বোধটা অনেকটাই কমে যায়, ব্যথা কমে যায়। এই কমপ্লেনগুলো রোগীরা নিয়ে আসে। কিন্তু যদি আপনি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে যে চাকাটি পরবর্তী মাসিকের পরও আকৃতিতে ছোট হচ্ছে না, এই চাকাগুলো নিয়ে আসলে চিন্তিত হবার প্রয়োজন আছে। আর একটু বলা দরকার যে শতকরা 10% ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের চাকাগুলো অনেক সময় ব্যথা নিয়েও আসতে পারে। আচ্ছা, যদি দেখা যায় যে অন্যান্য উপসর্গগুলো যদি আমরা এখানে বলতে চাই তাহলে অনেক সময় ব্রেস্টের চাকার কারণে সাম্যতার পরিবর্তন হয় এবং চামড়া, ব্রেস্টের উপরের চামড়া কুঁচকে যেতে পারে। ব্রেস্টের নিপল অনেক সময় ভেতরের দিকে ঢুকে যায়। অনেক সময় ব্রেস্টের নিপল থেকে নানান রকমের তরল পদার্থ, সেটা রক্ত অথবা রক্ত মিশ্রিত তরল পদার্থ মিশ্রিত হতে পারে। যদি একটু দেরিতে আসে রোগীরা তাহলে অনেক সময় ব্রেস্টের চাকা অনেক সময় তারা অনুভব করতে পারে না। রোগীরা আসে হাতের নিচে বগলে, যখন ওই গ্ল্যান্ডগুলো ইনভলভ হয়ে যায় সেই সময় রোগীরা অনেক সময় হাতের নিচে বগলের চাকা নিয়েও আসতে পারে। আরও দেরি করে যদি রোগী আসে তাহলে ব্রেস্ট ক্যান্সারটি দেখা যায় যে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়েছে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটি প্রথমে ছড়ায় মেরুদণ্ডের হাড়গুলোতে। অনেক সময় রোগীরা এসে বলে যে কোমরে ব্যথা, নতুন করে ব্যথা, পিঠে ব্যথা বা পায়ে ব্যথা হচ্ছে। যদি ক্যান্সারটি লিভার বা যকৃতে ছড়িয়ে যায় তাহলে পেটে ব্যথা হতে পারে, ক্ষুধামন্দা, অরুচি। ফুসফুসে ছড়িয়ে গেলে রোগীর শ্বাসকষ্ট বা কাশি, যেগুলো অনেক সময় ধরে ভালো হচ্ছে না। এই উপসর্গগুলো নিয়ে রোগী আসতে পারে। তার মানে গিয়ে দাঁড়ালো যে একজন মহিলা তার ব্রেস্টে ব্যথা যুক্ত হোক আর ব্যথা মুক্তই হোক, যদি কোনো ধরনের চাকা অনুভব করে প্রথমে একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আর যত রোগটা গভীরতর হবে, যত খারাপের দিকে চলে যাবে, তখন আরও অন্যান্য মারাত্মক সব উপসর্গ নিয়েও আসতে পারে। ঠিক। এই প্রসঙ্গে যদি আপনি বলেন যে আসলে কারা, ডক্টর অরুণাংশু, আপনি যদি বলেন যে কারা এই ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকির মধ্যে আছেন বা এই ব্রেস্ট ক্যান্সার কেন হয়, কারা ঝুঁকির মধ্যে, ঝুঁকিযুক্ত ফ্যাক্টরগুলি কি কি? ধন্যবাদ ডক্টর মোতালেব। আসলে ব্রেস্ট ক্যান্সারের আমরা উপসর্গের কথা শুনলাম, কিন্তু এই উপসর্গগুলো তৈরি হওয়ার জন্য কিছু ঝুঁকির বা রিস্ক ফ্যাক্টর আছে। প্রথম ঝুঁকির কথা যদি বলি, বয়স বৃদ্ধির সাথে সাথে ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকিটা অনেক বেড়ে যায়। তবে একদম কম বয়সে যে ব্রেস্ট ক্যান্সার হয় না তা নয়, তবে বয়স বৃদ্ধির সাথে সাথে আমরা দেখি ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বাড়তে পারে। দ্বিতীয় ঝুঁকির কারণ হতে পারে জেনেটিক ফ্যাক্টর, জিনগত কোনো পরিবর্তন যদি শরীরে হয় সেখান থেকে ব্রেস্ট ক্যান্সার হতে পারে। তাছাড়া কারো যদি পরিবারে ব্রেস্ট ক্যান্সার থাকে, মানে আমরা যেটাকে বলি ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার, তাদের ক্ষেত্রেও দেখা যায় পরবর্তী জেনারেশনে বা পরবর্তী পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার হওয়ার যথেষ্ট পরিমাণে ঝুঁকি থাকে। তারপরে আসে যাদের পিরিয়ডটা আগে শুরু হয় এবং দেখা যায় 50 বছরের পরে পর্যন্ত যাদের পিরিয়ডটা থাকে, দীর্ঘ সময় ধরে যাদের পিরিয়ডটা চলে, তাদের ক্ষেত্রেও আমরা দেখি ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকিটা অনেক বেশি।
তাছাড়া ওবেসিটি বা ওজন বেশি হওয়া, স্থূলতার কারণেও ব্রেস্ট ক্যান্সার হতে পারে। যাদের আগে কোনো ধরনের রেডিওথেরাপি পাওয়ার ইতিহাস আছে, বুকে যদি কোনো কারণে কেউ রেডিয়েশন পেয়ে থাকে, তাদের আমরা দেখতে পাই 10 বা 12 বছর পরে ব্রেস্ট ক্যান্সার হওয়ার যথেষ্ট ঝুঁকি থাকে। কারো যদি এক পাশের ব্রেস্টেও এমনকি ব্রেস্ট ক্যান্সার হয়, তাদের আমরা দেখি যে পরবর্তীতে অন্য পাশের ব্রেস্টেও ব্রেস্ট ক্যান্সার হওয়ার যথেষ্ট ঝুঁকি থাকে। আচ্ছা, আমরা তো জানলাম আর কি যে এরকম ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকির মধ্যে কারা কারা আছেন। আমরা অতিরিক্ত ঝুঁকির মধ্যে হাই রিস্ক কারদের মধ্যে আছেন সেগুলো আমরা জানবো ডক্টর রাজেশের কাছে, কিন্তু তার আগে এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে আছেন। আমি একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়স বলে আপনার প্রশ্নটি করুন। বলছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। জি, আমি জাস্ট একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করে তারপর আমি আপনাদের একটু মতামত জানতে যাব। আমার আপন খালা কানাডায় ছিলেন, উনি এই ব্রেস্ট ক্যান্সারে মারা গিয়েছেন, ওনার অপারেশন হয়েছিল। আর এখন আমার খালার শাশুড়ি, উনার অলরেডি হলিফেমিতে অপারেট হয়েছে, রিমুভ হয়েছে, এখন কেমো চলছে। জি, বাট আমি জাস্ট ম্যানেজমেন্টের ব্যাপারে, ওনার আবার ব্লাড দিতে হচ্ছে যখন কেমো চলছে, কেমো আগে পরে ওনাকে। তো আমি আমাদের সিএমএইচও কিছুটা ওনাকে আমরা কেমো দিয়েছি, রিলেটিভলি আমাদের সুন্দর একটা সেন্টার হয়েছে, ক্যান্সার সেন্টার, আর আসানুল্লাহ দিচ্ছে উত্তরায়। তো ব্লাড কালেকশন করা বা ওনাকে কেমো দেওয়ার যে ম্যানেজমেন্টটা এবং এটার যে পাবলিসিটি কোথায় দেওয়া যায়, এই জিনিসটা খুব ওইভাবে প্রচার নেই। আমাকে অনেক সময় অনেকে দৌড়াতে হয়েছে এইটার ব্যবস্থা করার জন্য। তো এই সচেতনতা বৃদ্ধি বা একটু কোথায় কোথায় এই সাপোর্টটা পাওয়া যায় বা কেমন অন্যান্য অ্যাসপেক্টগুলো যদি আপনি একটু আলোচনা করবেন আমাদের। জি, ধন্যবাদ দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের জবাব পেয়ে যাবেন। আমরা আলোচনা করছি ব্রেস্ট ক্যান্সার সচেতনতা সম্পর্কে। ডক্টর রাজেশ, আপনি যদি বলেন, আমরা তো শুনলাম ঝুঁকির কারা কারা ঝুঁকির মধ্যে আছেন, তো কিন্তু কারা অতিরিক্ত ঝুঁকির মধ্যে কেউ কি আছেন, থাকলে তারা কারা? Thank you, Dr. Muttalib. Basically, there are 4 very high risk groups. The first group is like women who are very high risk, like positive for BRCA mutation, BRCA1 mutation and BRCA2 mutation. This is the first group, which has almost like 20% higher risk than the normal women. Okay. Second group is like familial history of breast cancer. Of all breast cancers, if you see, around 15% of breast cancer hereditary in nature. So that is like if the first degree relative. What I mean by first degree relative is it could be a mother or sister of the patient or daughter. These are the first degree relatives. If any one of them have a breast cancer, then there is chance that double the risk like the normal women. But if more than 2 first degree relatives are having malignancy, then the risk is almost 5%. So this is the first 2 groups. The third group is like sometimes for lymphomas in younger age, we give radiation to the thoracic wall, to the chest wall. So this is the third group of women who is also high risk for breast cancer. The fourth group is like if you see, like the patient would have a previous history of breast cancer. So if the patient is having breast cancer on the left side, she is also at a high risk to develop breast cancer in the opposite side. So these 4 groups are very high risk. So to identify this very high risk group, to prevent the breast cancer, we need to do regular screening. So usually we will be doing for high risk group mammogram and the MRI almost at a yearly frequency, which is different from the normal population. ওকে, ডক্টর অরুণাংশ, যদি আপনি একটু সহজ করে সাধারণ দর্শকদের জন্য যদি বুঝিয়ে বলেন যে এই যে 4, ডক্টর রাজেশ যেটা বললেন যে 4 গ্রুপের রিস্ক ফ্যাক্টর, হাই রিস্ক ফ্যাক্টর আছে, তো ফ্যামিলি হিস্ট্রি, যদি আপনি এই 4টা পয়েন্ট যদি খুব সংক্ষেপে দর্শকদের জন্য বুঝিয়ে বলেন। হাই রিস্ক ফ্যাক্টরের মধ্যে ডক্টর রাজেশ যেটা বলতে চাচ্ছিলেন যে পারিবারিক ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ এবং ফার্স্ট ডিগ্রি রিলেটিভ। ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বলতে আমরা যেটা বুঝি, একদম আমার মার যদি ক্যান্সার থাকে বা আমার খালার যদি ক্যান্সার থাকে, আমরা এভাবেই বুঝাই, তাহলে আমার ক্ষেত্রে ক্যান্সার হওয়ার ঝুঁকি খুব বেশি। পারিবারিক ইতিহাসটাকে আমরা প্রধান ঝুঁকির মাত্রা হিসাবে দেখি। সুতরাং এটা যার মার হবে বা তার বোনদের হবে, সেই পরিবারে এইটা জেনেটিক কারণে ট্রান্সমিট হতে পারে। আর একটা কথা বলেছেন যে BRCA1 BRCA2 জিন, এই জিনগুলো টেস্ট করে আসলে আরো নিশ্চিত হওয়া যায়। সোজা কথা, জেনেটিক ফ্যাক্টর এখানে একটা বড় ভূমিকা। আগেই ব্রেস্ট ক্যান্সারের ভূমিকা মানে ইতিহাস আছে যে ফ্যামিলিতে, সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। হাই রিস্ক ফ্যাক্টরের এছাড়াও যাদের ক্ষেত্রে আগে রেডিয়েশন দেওয়ার কোনো ইতিহাস আছে, আমরা জানি যে যেটা আপনি বলেছেন, যে আমরা জানি লিম্ফোমা রোগের ক্ষেত্রেও অনেক সময় ব্রেস্টে রেডিয়েশন দেওয়া হয়।
বা বুকে রেডিয়েশন দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের পরবর্তীতে ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটা বেড়ে যায়। জি, এই গ্রুপ অফ পেশেন্টদের বা এই মানুষদেরকে একটু বেশিভাবে স্ক্রিনিংটা করা দরকার। এটা হাই রিস্ক গ্রুপ, অন্য গ্রুপের যেটা আপনি আলোচনা করেছেন আগে। ডক্টর তন্নি তরফদারের কাছে জানতে চাই যে আসলে ব্রেস্ট ক্যান্সার পেশেন্টগুলি তাদের ব্রেস্ট কিভাবে পরীক্ষা করে নিয়ে সন্দেহ করতে পারেন যে তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে বা ব্রেস্ট একটা লাম্প হয়েছে বা চাকা হয়েছে, কিভাবে পরীক্ষা করে, অথবা স্ক্রিনিং টেস্ট বলতে আমরা কি বুঝি ব্রেস্ট ক্যান্সারের, কিভাবে একজন পেশেন্ট শনাক্ত করবেন? প্রথমে আসলে স্ক্রিনিং সম্পর্কে একটু জানা থাকা ভালো। স্ক্রিনিং মানে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার হবার সম্ভাবনা আছে এমন ঝুঁকি থাকা মেয়েদের একটা নির্দিষ্ট সময় পর পর চেক আপ করা, সেটা চিকিৎসকের মাধ্যমে হতে পারে, এবং পাশাপাশি বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা যেমন আল্ট্রাসোনোগ্রাম বা ম্যামোগ্রাম ইত্যাদির সাহায্য নিয়ে যাতে ব্রেস্ট ক্যান্সারটা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায়, এই উদ্দেশ্যে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরীক্ষা করার এই ব্যাপারগুলোকেই একসাথে স্ক্রিনিং বলা হয়। আচ্ছা, আমাদের দেশে ঢাকা শহরে বিভিন্ন বিশেষায়িত হসপিটালগুলোতে অলরেডি স্ক্রিনিং প্রোগ্রামগুলো চালু আছে। তো স্ক্রিনিং প্রোগ্রামের একটা বিশেষ অংশ জুড়ে থাকে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, মানে যেটাকে বলা হয় নিজে নিজে ব্রেস্ট পরীক্ষা করা। তারপরে থাকে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, এটা বলা হয় চিকিৎসকের মাধ্যমে ব্রেস্ট পরীক্ষা করা। আমরা রোগীদেরকে যেটা পরামর্শ দিই যে পিরিয়ডের 7 থেকে 10 দিন পরে ব্রেস্ট নিজে নিজে পরীক্ষা করা, এটা অত্যন্ত জরুরি। এবং আরেকটা জিনিস এটা বলি যে চিকিৎসকের মাধ্যমে যে ব্রেস্ট এক্সামিনেশন সেটা 6 মাস পর পর করা যেতে পারে স্ক্রিনিং প্রোগ্রামের আওতায়। আচ্ছা, এই প্রসঙ্গে যদি ডক্টর রাজেশ আপনি বলেন যে আসলে আমরা তো কিছুক্ষণ আগে শুনলাম যে এই স্ক্রিনিংয়ের পার্টে ম্যামোগ্রাম, আল্ট্রাসোনোগ্রামের কথা শুনেছি, যদি আপনি ম্যামোগ্রাম সম্পর্কে বলেন। Mammogram, it is a X-ray of the breast, to say in layman terms. It is a test which is very sensitive. We can identify a lump in the mammogram even before a patient feels it, or even before a doctor can feel it. So this test is very sensitive, and hence it's recommended as a screening tool to identify breast cancer in almost in a very early stage. And one more thing is the mammogram, usually you do it maybe 5 days after your periods, which is the best time to do the mammogram. If you do it bit earlier or later during the time, you can have a lot of hormonal changes in the breast, which could lead to difficulty in identifying the lesion. And usually we do this mammogram, you should not what I am trying to say is the mammogram is very sensitive, so it should be done for women who's above 40 years. It should not be done for younger women because there will be hormonal changes which will not be picked up by the mammogram. তাহলে দর্শক, যদি আমরা বলতে চাই যে ম্যামোগ্রাম হচ্ছে যে এমন একটি পরীক্ষা যে পরীক্ষাটি যেটা সেলফ এক্সামিনেশন, আমাদের ডক্টর তন্নি তরফদার বললেন যে সেলফ এক্সামিনেশন করে ব্রেস্ট লাম্প এক্সামিনেশন করতে হয়, সেটা ধরা পড়বার আগেও ম্যামোগ্রাম করলে তাতে করে আইডেন্টিফাই হতে পারে, শনাক্তকরণ করা যেতে পারে। সুতরাং ম্যামোগ্রামের দরকার আছে। যারা এই ঝুঁকির মধ্যে আছেন তাদের ম্যামোগ্রাম একটা নির্দিষ্ট সময় পরপর করে দেওয়া যেতে পারে। কতদিন পরপর করতে হবে সেটা আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। কিন্তু যদি ডক্টর অনুরাংশ বলেন যে আমরা তনির কাছে শুনেছি যে আলট্রাসোনোগ্রামেরও রোল আছে স্ক্রিনিং পারপাসে, তো আপনি যদি আলট্রাসোনোগ্রাম, ব্রেস্টের আলট্রাসোনোগ্রাম সম্পর্কে কিছু বলেন। যেরকম আমরা শুনছিলাম ডক্টর রাজেশের কাছ থেকে যে ম্যামোগ্রাম করার কথা, ম্যামোগ্রামটা আসলে করা হয় 40 বছরের উপরে যাদের বয়স তাদের জন্য। কিন্তু কোনো কারণে যদি কারোর সন্দেহ হয় যে তার ব্রেস্ট ক্যান্সার আছে বা তার ব্রেস্টে কোনো চাকা অনুভব হচ্ছে এবং তার 40 বছরের নিচে বয়স হয়, তখন কিন্তু আমরা রেকমেন্ড করি আলট্রাসোনোগ্রাম করার জন্য। কারণ যাদের বয়স কম, ইয়াং ওয়েমেনদের ক্ষেত্রে ম্যামোগ্রামে কিন্তু সঠিকভাবে রোগটা ধরা পড়বে না, বা কোনো চাকা বা সন্দেহজনক কোনো কিছু যদি থাকে সেটা খুব সহজে ম্যামোগ্রামে ধরা পড়বে না। সেক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম খুব জরুরি একটা পরীক্ষা। আলট্রাসোনোগ্রাম আসলে যে কোনো বয়সেই করা যায়, 20 বছর থেকে শুরু করে 30-40-এর আগ পর্যন্ত আলট্রাসোনোগ্রাম করে আমরা একটা ধারণা পেতে পারি যে ব্রেস্টে কোনো সন্দেহজনক ক্যান্সার জাতীয় কিছু আছে কিনা। আচ্ছা, ধন্যবাদ ডক্টর অরুণাংশু। এখন যদি ডক্টর তন্নি আপনি বলেন যে এই যে শনাক্তকরণের পার্টে বা স্ক্রিনিং পার্টে আমরা ম্যামোগ্রাম করলাম, সেলফ এক্সামিনেশন থেকে শুরু করে ক্লিনিক্যাল এক্সামিনেশন, তারপরে ম্যামোগ্রামের কথা শুনলাম, আলট্রাসোনোগ্রামের কথা শুনলাম, তো এটা তো গেল হচ্ছে যে শনাক্তকরণ বা একটা জিনিস সন্দেহ করা। এরপরে নিশ্চিত হতে গেলে আসলে এটা যে ব্রেস্ট ক্যান্সারই, সেটা নিশ্চিত হতে গেলে আসলে কি করণীয়? আচ্ছা, যদি কোন পরীক্ষার মাধ্যমে আমরা একদম নিশ্চিত হতে পারি? যদি সন্দেহজনক কোনো চাকা পাওয়া যায় এবং যদি আলট্রাসোনোগ্রাম বা ম্যামোগ্রামে দেখা যায় যে সন্দেহজনক কোনো জায়গা দেখা যাচ্ছে, তো বায়োপসি করার আগে এটা আসলে নিশ্চিতভাবে বলা কষ্টকর
বা এটা কখনোই নিশ্চিতভাবে বলা যায় না যে এই চাকাটির মধ্যে ক্যান্সার আছে না নাই। সেজন্য নিশ্চিত করার জন্য আসলে বায়োপসি পরীক্ষা অবশ্যই করতে হবে। তো বায়োপসি আমরা দুইভাবে করতে পারি। তার মধ্যে সবচেয়ে কমনলি যেটা করা হয় আমরা এটাকে বলি এফএনএসি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এই ক্ষেত্রে একটা চিকন সুই বা নিডল ব্যবহার করা হয় এবং সেই সুইটি টিউমার পর্যন্ত বা চাকা পর্যন্ত যে ওখান থেকে রস বের করে নিয়ে আসে। এটা একেবারে কষ্টকর কিছু না, খুব বেশি কষ্টকর কিছু না, এবং এই ক্ষেত্রে কিছু লোকাল অ্যানেস্থেসিয়াও ব্যবহার করা হয়। আমরা অনেক সময় সুইটি আসলে জায়গা মতো টিউমারের ভেতরে গেছে কিনা এটা শনাক্ত করার জন্য অনেক সময় আল্ট্রাসোনোগ্রামের সহায়তাও নিয়ে থাকি। এই পরীক্ষাটি খুব সহজভাবে করা যায় এবং ঢাকা শহরের বাইরেও অনেক জায়গাতে এই এফএনএসি পরীক্ষাটি আসলে সহজলভ্য হয়েছে। আরেকটি পরীক্ষা আছে যেটাকে বলা হয় কোর বায়োপসি। এই ক্ষেত্রে যে নিডেলটা ব্যবহার করা হচ্ছে এই নিডেলটার আকৃতি এফএনএসির নিডেলের থেকে একটু মোটা হয়। এক্ষেত্রেও আমরা প্রয়োজন বোধে আল্ট্রাসোনোগ্রামের সহায়তা নিয়ে থাকি। আমরা বলবো যে যদিও কোর বায়োপসি এই পরীক্ষাটা ঢাকা শহরে এখন পর্যন্ত কিছু বিশেষায়িত হাসপাতালগুলোতে সহজলভ্য হয়েছে, এটা এফএনএসির মতো অত বেশি বিস্তৃত পর্যায়ে যায়নি, কিন্তু আমরা এখনকার চিকিৎসকরা আসলে কোর বায়োপসির উপরই বেশি নির্ভর করে থাকি। আমি একটু এখানে যোগ করি, ডক্টর তন্নির কাছেই আমি প্রশ্নটা করব। আমরা যখন এফএনএসি বা কোর বায়োপসি যেটাই হোক আমরা লিখি, তখন রোগীদের মধ্যে একটা ভীতি কাজ করে। এই ভীতিটা দূর করার ব্যাপারে আপনি যদি কিছু বলেন। অনেক সময় ভয় পায় যখন আমরা বলি যে একটা সূচ দিয়ে পরীক্ষা করতে হবে, আসলে কি এটা খুব ভয়ের বা মানে বায়োপসিতেই ভয়ের কিছু কিনা? বায়োপসিতেই ভয়ের কিছু কিনা? আসলে বায়োপসি অনেক রকমের বায়োপসি আছে, যেটা বললাম শুরুতে আছে সুই দিয়ে, চিকন সুই দিয়ে এফএনএসি পরীক্ষা। সেই ক্ষেত্রেও লোকাল অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হয় এবং এটা সাধারণত অতটা ব্যথাযুক্ত হয় না। দ্বিতীয় পর্যায়ে বললাম কোর বায়োপসির কথা, এটাও একটা মেশিনের সাহায্যে করা হয়। সেক্ষেত্রেও দেখা যায় যে লোকাল অজ্ঞান করার জন্য লোকাল অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হচ্ছে, এটিও তেমন ব্যথাযুক্ত সাধারণত হয় না। ধন্যবাদ ডক্টর তন্নি। ডক্টর রাজেশ, আপনি যদি বলেন এই প্রসঙ্গে যে আমরা তো স্ক্রিনিংটুকু শুনলাম, ডায়াগনোসিসও হয়ে গেল একটা বায়োপসি করার পরে, বায়োপসি কোর বায়োপসি হতে পারে, এফএনএসি হতে পারে, কিন্তু এর পরে একটা রোগীর চিকিৎসা দেওয়ার জন্য কিভাবে আপনারা প্রসিড করেন? মানে আর কি করতে হবে রোগীকে? So once you get a biopsy that it's carcinoma, we need to say like where the tumor has spread. What is the stage of the tumor? We need to see whether the tumor is spread to different parts of the body or not. So this process is called staging. So for a smaller tumor, we do like less than 4 centimeters. We do a chest X-ray, ultrasound. That would be ideal. But for a bigger tumor, maybe more than 4 centimeters, or a patient has some swelling in the axilla or in the neck, so then we might need to do a slightly more investigations. We need to do a CT thorax, bone scan to see whether it is spread to lungs or to the bones or to some other places. Sometimes the patient has some symptoms, we do additional tests. So this staging helps us to decide what further treatment we need to do, whether we should start with surgery first or whether we should start with chemotherapy to make the disease smaller and then go for surgery. And these are the most important tests before we need to start the treatment. তাহলে সহজ কথা বলতে গেলে যে একজন রোগীর যখন ডায়াগনোসিস হয়ে গেল যে ব্রেস্ট ক্যান্সার, তখন তার চিকিৎসার জন্য এটা রোগটা অন্যদিকে ছড়িয়ে গেছে কিনা, কিভাবে চিকিৎসাটা করতে হবে, আগে সার্জারি, আগে অপারেশন দরকার পড়বে, কেমোথেরাপি দরকার পড়বে কিনা, রেডিয়েশন দরকার পড়বে কিনা, এই সমস্ত কিছু বিচার বিবেচনা করবার জন্যই আমাদের প্রথমে আগে স্টেজিং এর পার্টে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা দরকার রয়েছে। এবং আসলে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় যাওয়ার আগে স্টেজিং জানাটা অত্যন্ত জরুরি। স্টেজিংটা না জেনে, স্টেজিং অর্থ হচ্ছে কোন ধাপে আছে, স্টেজ 1, 2, 3 নাকি 4, না জেনে আসলে কোনো ধরনের চিকিৎসায় যাওয়া একেবারেই সঠিক হবে না। আগে আমাদেরকে স্টেজ জানতে হবে, তারপরে আমরা চিকিৎসায় যাব। তো ডক্টর অরুণাংশ, আপনি যদি বলেন যে এই যে শনাক্তকরণ হলো, নিশ্চিতকরণ হলো, স্টেজিং করা হলো, তারপরে একজন রোগী আসলে কোথায় গিয়ে চিকিৎসাটা নেবেন, এটা কে ডিসিশন নেবে? কোন চিকিৎসকের কাছে যাবেন বা কিভাবে একজন রোগী সঠিক পথ নির্দেশনা পাবেন? আসলে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার জন্য একক কোনো চিকিৎসক এই রোগে চিকিৎসা করতে পারবে না। সমন্বিত চিকিৎসা, এটা অবশ্যই একটি সমন্বিত চিকিৎসা দরকার। আমরা বলি টিউমার বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে, এটা একটা টিম ওয়ার্কের মতো। এই দলের মধ্যে, এই চিকিৎসক দলের মধ্যে কারা থাকবেন? একজন সার্জন থাকবেন, একজন অনকোলজিস্ট থাকবেন, প্যাথোলজিস্ট থাকবেন, রেডিওলজিস্ট থাকবেন এবং প্রয়োজন হলে অন্যান্য ডিসিপ্লিনের চিকিৎসকরাও থাকতে হবে। কিন্তু এই সবাই মিলে রোগীর জন্য একটা সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হবে। এটা কি আমাদের দেশে হয়? এই টিউমার বোর্ড কি আমাদের দেশে আছে? এই ধরনের সমন্বিত চিকিৎসা আমরা স্কয়ার হসপিটালে আমরা শুরু করেছি। আমরা এখন ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা শুরু করার আগে এখানে সার্জারি বিশেষজ্ঞ আছেন, অনকোলজিস্ট আছেন, আমরা প্যাথোলজি, রেডিওলজিস্ট একসাথে বসি, সবার মতামত নেই। সবার মতামত এখানে খুব গুরুত্বপূর্ণ এবং সবার মতামতের উপরে ভিত্তি করে
সুনির্দিষ্ট একজন রোগীর জন্য আসলে চিকিৎসাটা কেমন হওয়া উচিত, এই রোগীর কি আগে রেডিওথেরাপি হবে না কেমোথেরাপি হবে, সার্জারি হবে, কি হবে, এটা আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিই। তারপরে এই সমষ্টিগত দল আমরা মিলে ধাপে ধাপে চিকিৎসাটা শেষ করি। এটাকেই আমরা বলি টিউমার বোর্ড বা মাল্টিডিসিপ্লিনারি টিম। এটা একটা টিম ওয়ার্ক। তার মানে এই টিউমার বোর্ড থেকে একজন রোগী বা রোগীর আত্মীয় স্বজন জানতেও পারেন যে আসলে এই চিকিৎসাটা কত দূর হবে, কিভাবে হবে, এটা প্রসঙ্গেও যেমন জানেন, তেমনি প্রগনোসিস মানে ফলাফলটা কি হবে সেটা একটা আসলে ধারণাও দেয়া হয়। এই ধরনের টিউমার বোর্ডের পরে আমরা রোগীর আত্মীয় স্বজনকে ব্রিফিং দেই, আমরা বলি কোন ধাপে আছে, কি কি ধরনের চিকিৎসা। আপনি অবশ্যই জানেন যে ব্রেস্ট ক্যান্সার একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা, অনেক সময় আমাদের একটা লম্বা সময় লেগে যায়, 9 মাস থেকে 1 বছর সময় লেগে যায়। সুতরাং এটা সুনির্দিষ্টভাবে অবগত করতে হবে রোগীর আত্মীয় স্বজনকে এবং রোগীকেও যে কিভাবে আমরা আগাবো। খুব প্রয়োজন রোগী তাতে অনেক বেশি উপকৃত হবে। তো এই প্রসঙ্গে যদি ডক্টর তন্নি বলেন যে আসলে এই যে টিউমার বোর্ড হলো, তারপরে যদি পেশেন্টের যদি সার্জারি আগে দরকার পড়ে, তাহলে আপনারা এই বাংলাদেশে আমাদের কি ধরনের সার্জারি করছেন বা কি ধরনের সার্জারির অপশনসগুলি কি কি আছে? ডক্টর অরুণাংশ যেরকম বললো, আসলে এটা সিদ্ধান্তটা হয় টিউমার বোর্ডের মাধ্যমে, যে আসলে রোগী অপারেশন আগে হবে নাকি রোগী কেমোথেরাপি বা রেডিওথেরাপি আগে পাবে, না তারপরে সার্জারি হবে, এটা আসলে মিলিত সিদ্ধান্ত। তো অপারেশনের ক্ষেত্রে বেশ কয়েকটি অপশন আছে। আমরা শুরুতেই যেটাকে বলি ম্যাস্টেকটমি, পুরো ব্রেস্ট রিমুভ করে ফেলা। একই সাথে আমরা তখন হাতের নিচের গ্ল্যান্ডগুলো যেগুলো থাকে সেগুলো রিমুভ করে নিয়ে আসি। দ্বিতীয় যে অপশনটি আছে সেটাকে বলে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি। এক্ষেত্রে ব্রেস্ট সংরক্ষণ করা হয়, শুধুমাত্র ক্যান্সারটুকু রিমুভ করা হয়। ওই ক্ষেত্রেও আমরা হাতের নিচের বগলের যে গ্ল্যান্ডগুলো আছে সেগুলো দেখি যেগুলোতে ক্যান্সার আছে কিনা। আরেকটি অপশন যেটা সাম্প্রতিক সময় আমরা করছি সেটাকে বলা হয় অনকোপ্লাস্টি। এই ক্ষেত্রেও ব্রেস্ট সংরক্ষণ করা হয়, ক্যান্সার রিমুভ করা হয়, কিন্তু একটা বিষয় মাথায় রাখা হয় যে ব্রেস্টের বাহ্যিক অবয়ব কতটুকু কম পরিবর্তন করে ক্যান্সারটুকু রিমুভ করা সম্ভব, এই বিষয়টি এখানে সৌন্দর্যের বিষয়টা এখানে বিশেষ গুরুত্ব পায়। তবে কোন রোগী আসলে কোন অপশনের জন্য উপযুক্ত হবেন এগুলো নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর। তার মধ্যে আছে, যদি ছোট করে বলি, রোগীর বয়স, তারপর আছে টিউমারের আকৃতি কতটুকু বড় আছে, একই সাথে স্টেজিং কোন স্টেজে আছে, এবং টিউমারটা কতটুকু অ্যাগ্রেসিভ, তার হরমোনাল কম্পোনেন্টগুলো কী কী, এগুলোর উপর অনেক কিছু বিবেচনা করে সার্জন, অনকোলজিস্ট সবাই মিলে আসলে সিদ্ধান্ত নিই আমরা যে রোগীর জন্য কোন অপশনটা সবচেয়ে বেশি উপযুক্ত হবে। কিন্তু সেই সাথে যদি আপনি বলেন যে এই যে বিভিন্ন ধরনের আপনি অপারেশনের কথা বললেন, কিন্তু আমাদের দেশে আপনারা কোন ধরনের ব্রেস্ট সার্জারিটা প্রেফার করেন বা করেন? এখানে বাস্তবেই যেটা করেন একটু বলে রাখা ভালো যে আসলে পুরো ব্রেস্ট অপারেশন করা রোগীরা আর যাদেরকে শুধুমাত্র ক্যান্সার অপারেশন করা হচ্ছে, এই রোগীদেরকে নিয়ে অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা এবং সমীক্ষায় দেখা গেছে যে এই দুই গ্রুপের রোগীদেরই আসলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা প্রায় সমান। কিন্তু আপনি আশ্চর্য হবেন শুনে যে উন্নত দেশগুলোতে পুরো ব্রেস্ট ফেলে অপারেশন করার হার দিনে দিনে কমছে, কিন্তু আমাদের দেশে কিন্তু সেই পরিবর্তনটা আমরা ঠিক ওইভাবে লক্ষ্য করছি না। এর অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা আছে যে উন্নত দেশগুলোতে স্ক্রিনিং প্রোগ্রাম যতটুকু শক্তিশালী, সেই ক্ষেত্রে একটা ক্যান্সার বা টিউমার ধরা পড়ছে খুবই আর্লি স্টেজে, অনেক সময় স্টেজ 0 অথবা স্টেজ 1 এরকম পর্যায়ে ধরা পড়ার কারণে দেখা যায় যে পুরো ব্রেস্ট রিমুভ করার অপশনগুলো প্রয়োজন পড়ে না। জি, আপনি ঠিকই বলেছেন। আমরা তথ্যচিত্র এরকমটা দেখেছি, যদি প্রাথমিক স্তরের ব্রেস্ট ক্যান্সারটা ধরা পড়ে তাহলে এর প্রগনোসিস মানে ফলাফলটা অনেক ভালো হয়, অনেক ভালো হয়। কিছু কিছু ক্ষেত্রে তো সম্পূর্ণরূপে নিরাময়ও সম্ভব। তো এই প্রসঙ্গে যদি ডক্টর রাজেশ বলেন যে আমরা তো সার্জারির কথাটুকু শুনলাম, সার্জারি ছাড়া আসলে এই ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা পার্টে আর কি কি আছে, মানে আর কি কি ধরনের চিকিৎসা দিয়ে এই ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা করা হয়? Chemotherapy, radiation. The various other treatment options which are available are mainly the chemotherapy and the targeted therapy. So chemotherapy usually we give it to, if it is given in early stage, it is given as an adjuvant therapy. The other option what we give this thing is before doing the surgery we can give chemotherapy to make the disease smaller. So this is called as neoadjuvant therapy. The other treatment which is necessary is like radiotherapy. Radiotherapy usually we give this when you do a breast canceration surgery. It is definitely necessary. But if it is the post-mastectomy, so in that setting we give radiation only in specific indications like when there is lymph node positive or the tumor is in an advanced stage. The other therapy which is needed is Herceptin, that is the targeted therapy. Targeted therapy we give only when hormone receptor like HER2 receptor is positive. If it is negative, targeted therapy should not be given.
If hormonal receptors are positive, ER/PR, then we need to give this treatment for almost 5 to 10 years, which is the current standard. আসলে আমি একটু দর্শকের প্রথমে যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নের সূত্র ধরেই বলতে চাই। আমরা আসলে অনেকগুলো চিকিৎসার আলাপ আলোচনায় কিন্তু এখানে করলাম। রেডিওথেরাপির কথা রাজেশ স্যার বললো, কেমোথেরাপি আমরা দেই, হরমোন থেরাপিও দেওয়া হয়, সার্জারি করা হচ্ছে, অনেকগুলো চিকিৎসার ধাপ। এটা আসলে সমন্বিতভাবে করাটা যেমন জরুরি, ঠিক একইভাবে এক ছাদের নিচে হওয়াটা অত্যন্ত জরুরি। দর্শক যেটা বলছিল যে উনি এক জায়গায় হয়তো রক্ত দেওয়ার জন্য যাচ্ছেন, এক জায়গায় কেমোথেরাপি দেওয়ার জন্য যাচ্ছেন, আরেক জায়গায় হয়তো আরেকটা পরামর্শ নেওয়ার জন্য যাচ্ছেন। এটা আসলে একজন রোগীর জন্য কষ্টকরই শুধু না, অনেক সময় অসম্ভব হয়ে যায় যে একজন রোগী নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় তাদেরকে। আমরা স্কয়ার হাসপাতালে যেটা চেষ্টা করছি টিউমার বোর্ডের মাধ্যমে, আমাদের সব ধরনের ডিসিপ্লিনই কিন্তু একসাথে আছে। সুতরাং এখানে যদি কেউ আসে তাহলে এক ছাদের নিচে একই সাথে রেডিওথেরাপির আধুনিক প্রযুক্তি বলেন, কেমোথেরাপি ফ্যাসিলিটি এবং সার্জারি সব কিছুই কিন্তু ইন্টিগ্রেটেডভাবে একসাথেই রুগী পেয়ে যাচ্ছে। তাকে আর বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে না। আমরা সকল চিকিৎসকরা একটা টিউমার বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে, রুগীর দায়িত্ব নিয়ে এক জায়গায় সব কিছু করতে পারছি। আবার তন্নি যেমনটা বললেন যে আসলে স্ক্রিনিং প্রোগ্রামটাও এখানে আছে, এখানে আমাদের স্ক্রিন প্রোগ্রামটা খুব ভালোভাবেই চালু আছে। এই পর্যায়ে যদি ডক্টর রাজেশ আপনি আমাদেরকে বলেন যে আমাদের দেশে তো স্ক্রিনিং প্রোগ্রাম আছে, স্ক্রিনিং করার সুযোগ আছে, ডায়াগনোসিস করার জন্য, রোগ নিশ্চিতকরণের জন্য সমস্ত কিছু অ্যাভেলেবেল, কিমোথেরাপির সুবিধা আছে, রেডিয়েশনের সুবিধা আছে, সার্জারির সুবিধা আছে, বিশেষায়িত হাসপাতাল আছে, আমরা যেটা জানলাম টিউমার বোর্ডও নতুন করে গঠন করা হয়েছে। তো এরপরেও আমাদের দেশের কিছু রোগী চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশগুলিতে চলে যান। তো আপনি একজন আমাদের পার্শ্ববর্তী দেশের ডাক্তার হিসেবেও এবং আমাদের দেশেও কাজ করছেন, তো আপনার কাছে কি মনে হয় ব্যবধানটা কোথায়, কেন যান বা আদৌ যাওয়ার দরকার আছে কিনা? So I can think of 2 to 3 reasons. First reason would be basically like all patients would like to have a second opinion. So basically they think that the opinion from abroad would be definitely helpful in the treatment. As you said, all the treatment facilities which is required, radiation, surgery, targeted therapy, hormonal therapy, all are available in Bangladesh. And in earlier days, maybe we can say like some investigations like HER2/neu, PET scan were not available in Bangladesh. But nowadays these 2 tests also are being performed in Bangladesh. It's available. These 2 will be the main reason. And the third reason would be like I can think like that they will go as a second opinion abroad, but they'll come back and continue the treatment here because the cancer treatment for breast cancer is almost long. It's around 9 months to 1 year, sometimes it takes. So when it is a long duration, what happens is people cannot stay there in abroad for a longer duration. They might go have a second opinion, come back and continue the treatment here. This would be the main reasons why I think they go abroad and then come back. So সুতরাং অরুণাংশ যদি যোগ করেন সাথে, না আমি যেটা বলবো যে ক্যান্সার একটা দুরারোগ্য রোগ এবং অনেক সময় দেখা যায় এই রোগের চিকিৎসার ক্ষেত্রে আমরা ভালো ফলাফল পাই না, রোগী হয়তো বা খারাপ হয়ে যায়। এই দুরারোগ্য রোগের ব্যাপারে সবাই একটা চায় দ্বিতীয় মতামত নিতে। আমাদের কাছে হয়তো প্রাথমিকভাবে আসে, আমরা একটা মতামত দেই, তারপরে তারা দ্বিতীয় মতামত নেওয়ার জন্য পার্শ্ববর্তী দেশে যায়। অধিকাংশ ক্ষেত্রেই তারা দেখে যে একই রকমেরই চিকিৎসার পদ্ধতির কথা বলা হচ্ছে, তখন কিন্তু আমরা দেখি আমাদের হাসপাতালে তারা আবার ওই রোগীগুলি তো আবার চলে আসছে, আমরা আবার ওই চিকিৎসা করছি। স্যার যেমন বলছিল যে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসাটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, হয়তো রেডিয়েশনের জন্য 2 মাস সময় লাগে, কেমোথেরাপির জন্য 6 মাস, অপারেশন এবং এটা রিকভারির জন্য হয়তো 1 মাসের মতো সময় লাগে। এত দীর্ঘ সময় আসলে বাইরে থাকাটা অনেকটাই অসম্ভব। তবে দ্বিতীয় মতামতের জন্য আমার কাছে যেটা মনে হয় মানুষ বেশি যায় পার্শ্ববর্তী দেশে। তন্নি কি বলেন, কি কারণে বেশি যায়? আমার কাছেও তাই মনে হয়, কারণ সার্জারির অপশনগুলো আমরা যদি দেখি, যেহেতু সবকিছু আমাদের দেশে সম্ভব হচ্ছে, তারপরও আসলে একটা সেকেন্ড অপিনিয়ন সবসময় মনে হয়। যতগুলি উন্নত ধরনের সার্জারির যে অপশনসগুলি বলেন সবগুলি তো আমাদের দেশে সবগুলি তো আপনারা করছেন, এক ছাদের নিচেই হচ্ছে, সম্মিলিতভাবেই হচ্ছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে যদি ডক্টর তন্নি তরফদার আপনি যদি বলেন, আজকে আমরা আলোচনা করছিলাম ব্রেস্ট ক্যান্সার সচেতনতা সম্পর্কে, তো আপনি যদি খুব সংক্ষেপে বলেন দর্শকদের উদ্দেশ্যে। এখনকার নারীদেরকে খুবই ঘর কোনো সাধারণ অন্তপুরের মেয়ে বলে আসলে চালিয়ে দেওয়া যাবে না, কিন্তু তারপরও দেখা যায় যে মেয়েরা আসলে অন্যের ব্যথাতেই বেশি তাড়িত হয়। অক্টোবর মাস এটা ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস। আমরা চাই নারীরা আরো বেশি সচেতন হোক, তারা নিজের খেয়াল রাখুক এবং নিজেকে আর একটু বেশি বেশি ভালোবাসুক। ওকে, ধন্যবাদ। ডক্টর অরুণাংশু, আপনি যদি বলেন, যেমনটা বললেন যে এই মাসটাই হচ্ছে ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস, ক্যান্সার সচেতনতার মাস,
তো সেই প্রসঙ্গে যদি আপনি আমি সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে একদম বলেন। সংক্ষেপে যেটা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে যে ব্রেস্ট ক্যান্সার একটা সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ, সুতরাং চিকিৎসার আগে যদি কখনো কোনো সিমটম বা লক্ষণ দেখা দেয় সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিন। ব্রেস্ট ক্যান্সার তাহলে সম্পূর্ণ কিওর করা বা নিরাময় করা সম্ভব। আর ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এটা একটা সামাজিক আন্দোলনের আকারে নিয়ে আসতে হবে। স্কয়ার হাসপাতালও এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। 19 তারিখও আমাদের একটা বেশ বড় প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের মাধ্যমে আমরা সবার সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করব। তো আমি পরিশেষে একটা কথাই বলবো যে ব্রেস্ট ক্যান্সার নামটা শুনলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ব্রেস্ট ক্যান্সার আমাদের দেশে যে ধরনের চিকিৎসা ব্যবস্থা এখন অ্যাভেলেবেল আছে তাতে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। আমরা মনে হয় আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলিনি, সেটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের পার্টে যে প্যালিয়েটিভ কেয়ার, সেটাও তো বোধহয় এখন আমাদের দেশে হচ্ছে বা চালু আছে। বা সমন্বিত চিকিৎসার একটা অংশ হিসেবে কিন্তু আমরা প্যালিয়েটিভ কেয়ারটাকেও ব্রেস্ট ক্যান্সারের অংশ হিসেবেই রাখি, যেখানে পেশেন্টকে আরও বেশি সাপোর্ট দেওয়া হয়। প্যালিয়েটিভ কেয়ারও আমরা হসপিটালে শুরু করছি নতুন করে। সো এটাও পেশেন্টকে অনেকটা সাহায্য করে। এটারও দরকার আছে, প্যালিয়েটিভ কেয়ারও একটা এই দীর্ঘমেয়াদী একটা চিকিৎসার একটা অংশ হিসেবে, বিশেষ করে রোগী যখন শেষ পর্যায়ে চলে আসে, স্টেজ 4 ডিজিজে চলে আসে। আমাদের দেশের অনেক রোগী স্টেজ 4-এ এখন ডায়াগনোসিস হয়। তাদের ক্ষেত্রে উপসর্গগুলো কমানোর জন্য তখন হয়তো ক্যান্সার চিকিৎসাটা কাজ করে না, প্যালিয়েটিভ কেয়ারটা তখন খুব কার্যকরী একটা পদক্ষেপ হিসাবে কাজ করে। ওকে, ধন্যবাদ ডক্টর অরুণাংশু, ধন্যবাদ ডক্টর তন্নি তরফদার, ধন্যবাদ ডক্টর রাজেশ। থ্যাংক ইউ। দর্শক দেখছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। আমরা চেষ্টা করেছি ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS-এ জবাবে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরও আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙ্গা টেলিভিশনে। এছাড়াও পরবর্তীতে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.youtube.com/মাছরাঙ্গা টিভি প্রোগ্রামে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙ্গার সঙ্গেই থাকুন।